যেহেতু আজকে টপিক হচ্ছে ডাকসুর ক্ষমতা কতটুকু, এখন ডাকসুর ক্ষমতা কতটুকু আপনারা ইতিহাসে জানেন। ডাকসু দুইটা সরকার চালায় দিচ্ছে, একটা পাকিস্তানের সরকার, একটা বাংলাদেশের সরকার। কিন্তু এই যে ডাকসু, দুই সরকার। আর হচ্ছে ডাকসু গতিশীল কেন করবে? তাহলে ধরেন যে সরকারের যদি মানে সরকারের যদি কি বলবো সৎ সাহস থাকে, বা একটা সরকার যদি নিজেদেরকে সৎ মনে করে, তাদের তো কোনোভাবেই আসলে ডাকসু দেওয়ার কথা না। এবং এই কারণে আসলে 28 বছর কিংবা হচ্ছে 7 বছরের মধ্যে আমরা কোনো ডাকসু পাই না। এটা একটা ব্যাপার গেল। এবং ডাকসুর স্বাধীনতার ক্ষেত্রে একটু বলি, আমি নূর ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। আসলে ডাকসুর সভাপতি পদ কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকা উচিত না। সরাসরি হচ্ছে সরকারে যারা হচ্ছে মানে কি বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়, এটা একটা কারণ গেল। তাহলে আপনি বলেন, যখন বিশ্ববিদ্যালয় ডাকসুর সভাপতি যখন হচ্ছে একজন সরকারের অনুগত লোক থাকবে, আপনি কিভাবে আশা করবেন সেই নির্বাচন কিংবা সেই ডাকসুটা আসলে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারবে? আপনারা 19 সালের উদাহরণই দেখেন না। 19 সালের ডাকসু আসলে ফাংশন কিভাবে করেছে? কিংবা আরেকটা ব্যাপার বলি, শুধু যে ফাংশন করে নাই তাই না, আপনারা যদি আন্তর্জাতিক সম্পাদকের ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন, সে অত্যন্ত মেধাবী, এ ব্যাপারে কোনো হচ্ছে সন্দেহ নাই। কিন্তু এরকম মেধাবী তো আমাদের আরো ছিল। সে কি করলো? সে হচ্ছে নিজের হচ্ছে ডাকসুর ফান্ড দিয়ে নিজের ব্যক্তিগত রিসার্চের পাবলিশ করলো বা ব্যক্তিগত রিসার্চ করলো। সে হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সম্পাদক ছিল দেখে সে ইন্টারন্যাশনাল নিজের লবিং করলো। সে ক্যামব্রিজ পর্যন্ত গিয়েছে, এজন্য তাকে সাধুবাদ জানায়। কিন্তু ক্যামব্রিজে যাওয়ার মতো তো সে একমাত্র শিক্ষার্থী ছিল না। সে তো এটা চেষ্টা করতে পারতো, যেটা আমরা যে সম্ভবত 41,000 ছিল আমাদের সময় ডাকসুর ভোটার। তো 41,000 শিক্ষার্থীর মধ্যে অন্তত 2,000 মিনিমাম যাতে অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজের মতো জায়গায় যেতে পারে, সে কিন্তু এই সুযোগটা তৈরি করে দিতে পারতো। সে এই সুযোগটা তৈরি করে দেয় নাই। সে খুব লিমিটেড কিছু অপরচুনিটি রাখছে নিজের অনুগত মানুষজনের জন্য, নিজের সুবিধা নিছে, এবং আলটিমেটলি সে হাইলাইটেড হয়েছে। ঠিক যেরকম ধরেন যে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডের কথা যদি আমরা বলি, ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডে খুব পরিচিত একটা মুখ হচ্ছে ইয়ামি গৌতম। সে কিন্তু এই অ্যাড করে সে সেলিব্রিটি হয়ে গেছে, বা তার পুরো ক্যারিয়ার বা তার সাফল্য জাস্ট এই ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডের উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। কিন্তু আসলে এই জিনিসটা ভালো না মন্দ এটা তো যে কেউ বোঝে খোলা চোখে, এটা নিয়ে আর কিছু না বলি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরেকটা ব্যাপার হচ্ছে মানে ডাকসুর যে সাহিত্য সম্পাদক ছিল স্বয়ং, যে ডিইউডিএস এর জিএস থাকাকালীন যে পরিমাণ দুর্নীতি করেছে, এইরকম একটা লোককে, এরকম বিতর্কিত একটা লোককে ছাত্রলীগ প্রথমত হচ্ছে সাহিত্য সম্পাদক হিসেবে নিয়োগ দিল। এবং তার রুম যখন ভাঙচুর করেছেন আপনারা আপনারা তখনই হয়তো কিছুটা জানেন যে তার অর্থের উৎস কি, কিংবা এখন যে সে ল্যাভিশ একটা জীবনযাপন করছে বিদেশে, নিশ্চয়ই তার বাবার টাকায় এগুলো করতেছেন, জনগণের টাকায় করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকায় করতেছে। তো এই যে 2 দিন পর পর হচ্ছে জাস্ট হচ্ছে ক্লাউনের মতো টিএসসিতে সঙ্গের মতো সেজে দাঁড়ায় থাকতো, কোনো কাজ হইতো না, কোনো সম্পৃক্ততা হইতো না, জাস্ট হচ্ছে দলীয় ছাত্রলীগের দলীয় প্রোগ্রামের মতো কিছু পোলাপানো করা যাইতো, সাধারণ শিক্ষার্থীদের কোনো স্টেক ছিল না সেখানে। তো আসলে এই কারণগুলাতে তো মানে ডাকসুর যে তৎকালীন সভাপতি, তার তো প্রচ্ছন্ন সমর্থন ছিল। এই কারণে আমি মনে করি ডাকসুর সভাপতি পদ কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারোর হাতে যাওয়া উচিত না।